ছেড়ে আমি কবে যাব বিষয় ছেড়ে মধুরী বৃন্দাবন মধুর কৃষ্ণ নামে কবে আমার কাঁদবে পরাম মধুর কৃষ্ণ নামে কবে আমার কাঁদবে পরাম আমি কবে যাব বিষয় ছেড়ে কবে যাব বিষয় কবে আমি বিষয় ছেড়ে বৃন্দাবনে যাব আমি কবে বিষয় বাসনা ত্যাগ করে সেই রাধা রানীর দেশে যাব
কবে আমার গৌরী কৃপা হবে? গৌরী কৃপা হলে আমি ব্রজের রাধা কৃষ্ণ পাব। কবে হবে গো? আমার এই মাঝি জনম তো গেল, আমি জানি না আমি আগামী জন্মে আবার মনুষ্য জন্ম পাবো কিনা। আমার তো দুর্লভ মনুষ্য জন্ম গেল, এই জন্মে আমার কৃষ্ণ ভজন হলো না, আগামী জন্মে আমার দুর্লভ মনুষ্য জন্ম হবে কিনা গো? যদি আমার দুর্লভ মনুষ্য জন্মে না হয়, আমার কত যোনি ভ্রমণ করতে আমার হবে। সেই 84 লক্ষ যোনি ভ্রমণ করে কত কষ্ট করতে হয়। ও মাঝি, ও পরপারের ঘাটের মাঝি, হে মাঝি, তোমার চরণে আমি আমার দেহ মন সমর্পণ করলাম। হে কৃষ্ণ, হে যাদব, হে বিপদ ভঞ্জন মধুসূদন, আমি তোমার ওই চরণে আমার দেহ সমর্পিলাম। আমি তোমার ওই চরণে আমার দেহ সমর্পিলাম। আমার এই দুর্লভ মনুষ্য জন্ম আমার সেই গৌর সেবায় লাগলো না। আমার জীবনে কোন সৎ পাত্রে দান হলো না। আমার হস্ত পেয়ে কোনদিন গোবিন্দ সেবার জন্য পুষ্প ভক্তি তুলসী চয়ন করা সম্ভব হলো না। আমার এই পদ দ্বারা কোনদিন সাধুর বাজারে যাওয়া হলো না। আমার বক্ষ কোনদিন বৈষ্ণবের সঙ্গে স্পর্শ হলো না। আমার এই মস্তক কোনদিন সাধুগুরুর চরণে তলে স্পর্শ হলো না। হে মাঝি ভাই, আজকে আমার সেই পাতেও বুঝি শেষের দিন। আমি তোমার চরণে আমার দেহ সমর্পিলাম। আমি তোমার চরণে আমি সমর্পিলাম। ও মাঝি ভাই, ও পরপারের মাঝি ভাই, আজকে যদি রাত্র আমি ঘুমাই, যদি চোখ আমার খুলে তাহলে আমার জন্য সকাল। যদি এই রাত্র ঘুমালে চোখটি আমার না খুলে তাহলে আমার জন্য এই রাত্রই পরকাল। আজকে আমি তোমাকে পেয়েছি, এমন হতে পারে আগামী কালকে প্রভাত হতে না হতে আমার দেহ ছেড়ে প্রাণ পাখি চলেও যেতে পারে। তাহলে আজকের দিনটা বলছে ঝড় জঞ্জালের দিন, নহে দূরের দিন। কৃষ্ণ ভজন একদিন, কৃষ্ণ ভজনে বিহীন দিন, হয় দূরের দিন।
ঝড় ঝঞ্ঝা আসলে যদি কোনো অশুভ সৃষ্টি হয়, আমরা বলি আজকের দিনটা খুব খারাপ, বলছ না না? তোমার ওই দিন দুর্দিন নয়, দুর্দিন হচ্ছে একদিন যদি কৃষ্ণ ভজন বিহীন হয়, সেই দিন হবে দুর্দিন। বলছে হে ভগবান, আজকে পরে যদি আমার দ্বারা গোবিন্দ সেবা না হয়, তাহলে আমার জন্য ওই দিনটাই হবে দুর্দিন। তাহলে আমার এই দেহ দিয়ে যদি সেই ভগবানের সেবা না হয়, এই হস্ত দ্বারা যদি কোনো সৎ পাত্রে দান না হয়। আমাদের বাংলাদেশে পাবনায় যে ব্রাহ্মণ পরিবারে ছিল, নস্টিকে ব্রাহ্মণ, তারা দুই ভাই ছিল। বড় ভাইয়ের নাম যদু, ছোট ভাইয়ের নাম মধু। যদুর যখন 9 বছর বয়স, মধুর তখন 6 বছর বয়স, তখন কিন্তু তাদের যে পিতৃবিয়োগ হয়। এবার ওই গ্রামের পাশে যে ব্রাহ্মণ পরিবার ছিল, তারা কি করলো, তাদেরকে নিয়ে সুশিক্ষা শিক্ষিত করার জন্য, বিদ্যা শিক্ষা অর্জন করার জন্য তাদেরকে ট্রলে পড়াতে লাগলেন। ট্রল চৈতন্য মহাপ্রভুর জীবনের সময় তখন কিন্তু ট্রল ছিল। এখন আমাদের সনাতনীদের সেই ট্রল ব্যবস্থা নেই। এবার মধু সে ছোট, তার মেধা ছিল স্রোতের মতো ধারালো। সে যতগুলি ক্লাস পার করছে, সে প্রতিটা জায়গায় তার ফার্স্ট ক্লাস। এক সময় মধু তার বাংলাদেশের যে সর্বশেষ শিক্ষা এমএসসি কমপ্লিট করলো। ইতিমধ্যে যদুকে ওই ব্রাহ্মণ কাকাবাবু কি করলেন, বিবাহ করিয়ে দিলেন। সে তার সেই দেবরকে আপন ভাইয়ের মতো স্নেহ ভালোবাসা দিয়ে তাকে বড় করছে। কিন্তু বড়ই পরিতাপের বিষয় যে অভাবের সংসার তো কোনো বেলা খেতে পারে, কোনো বেলা খেতে পারে না। তাই বৌদি কি করতো, রাত্রের খাবারটা নিজে না খেয়ে মধুকে খাওয়াতো। বলছে দেবরকে, বলছে মধুরে, তুই যদি সুশিক্ষায় শিক্ষিত হতে পারিস, তাহলে আমাদের আর এই দুঃখ থাকবে না রে। কেন? যে তুই যখন বড় হবি, সুশিক্ষায় শিক্ষিত হবি, তুই বড় চাকরি করবি, তখনই তো আমাদের এই দুঃখ ঘুচে যাবে রে। সে কি করলো, মধু বৌদির কথাটিকে মেনে সে আজ বাংলাদেশের সর্বশেষ শিক্ষা অর্জন করে, তার রেলে চাকরি হয়। এবার বলছে তার পোস্টিং হয়েছে অনেক দূর, 2 দিন যেতে লাগে ট্রেনে। তখন কিন্তু আমাদের এই পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গ এক ছিল। তখন সে বলছে, না বৌদি, আমি এই চাকরিতে জয়েন করবো না। বলছে কেন? বলছে আমি যদি চাকরিতে চলে যাই, তাহলে তোমাদের দেখাশোনা কে করবে? আর বৌদি বলেছে,
অমধু, আরে তোকে তো উচ্চশিক্ষায় শিক্ষিত করেছি আমাদের এই দুঃখ ঘুচাবার জন্যই। তোকে তো ছোট্ট থেকে লালন পালন করে সুশিক্ষায় শিক্ষিত করেছি। এখন তুই চাকরি করবি, পয়সা উপার্জন করবি, তোর পয়সা দিয়ে তো আমরা আবার ভালো থাকবো রে। বলছে সত্যই তো। তাহলে মধু চাকরিতে চলে গেল। প্রথম মাসের বেতনটা মনি অর্ডার করলো। নিচে মন্তব্যের ঘরে ছিল, মন্তব্যের ঘরে লিখলেন, দাদা টাকাগুলো দিলাম, খুয়ানি যেন না যায়। যদু সে চিঠিটা পেয়ে পড়লেন, নিচে কি লেখা, দাদা টাকাগুলো সযত্নে রেখো, খুয়ানি যেন না যায়। ওই চিঠিটা পড়ে ভাইয়ের চোখে জল এসে গেল। বউকে বলছে, প্রিয়ে, আমি এজন্যই কি আমার ছোট ভাইটিকে লালন পালন করে সুশিক্ষায় শিক্ষিত করে চাকরি দিয়েছিলাম? বছর কথা বলে না। আরে আমরা যদি তাকে মানুষের মতো মানুষ না করতাম, তাহলে সে কি আজ এত বড় চাকরি পেত? আরে সে আমাদের জন্য না করে না করুক, তার জীবনের তো একটা অ্যাসেট হবে। তুমি তো কোনো একদিন বলতে পারবে আমার ভাই বিশাল বড় একজন অফিসার, তুমি তো বুক ফুলিয়ে বলতে পারবে। আর যদি তুমি তোমার ভাইকে পড়াশোনা না করাতে, তাহলে সে কি হতো? তাহলে তো সে মূর্খ থাকতো। তুমি তো সেদিন বুক ফুলিয়ে বলতে পারতে না। বলছে, দেখো আমার ভাইয়ের অনেক কষ্টের পয়সা, তো আমি আমার কাছে রাখবো না, যে কাকা বাবু শিক্ষা দিয়েছিল তার কাছে রাখবো। নিয়ে গেল তার কাছে। কাকা বাবু, এই তো দেখুন মধু প্রথম মাসের বেতনটা মর্নিং অর্ডার করেছে। বেতনটি পেয়ে, ওই চিঠিটা পেয়ে নিচের মন্তব্যের ঘরটাও কাকা বাবু পড়লেন। কি লেখা, দাদা টাকাগুলো দিলাম, সযত্নে রেখো, খুয়ানি যেন না যায়। এখন বলছে, ও কাকা বাবু, আমি তো ওর গরিব দাদা, টাকাগুলো আমার কাছে থাকলে অবশ্যই কি হয়ে যাবে, খুয়ানি যাবে। তোমার কাছে রেখে দাও, ও যখন আসবে ওর টাকা ওকে তুমি ফিরিয়ে দিও। ওই কাকা বাবু বলছে, তুমি সত্যই বলেছ, ওর টাকা যেন খুয়ানি না যায়। তাহলে একটা কাজ করো, এই টাকা দিয়ে পরশুদিন তোমার বাড়িতে বৈষ্ণব সেবার আয়োজন করো। বৈষ্ণব সেবা। বলছে, হ্যাঁ যাও, তুমি এই অর্থ নিয়ে। ও বাবা, বৈষ্ণব সেবা দিতে গেলে তো অর্থের প্রয়োজন। টাকা ছাড়া কি বৈষ্ণব সেবা হবে? হবে না। তাই কি করলো, বলে দিয়েছে, তুমি গ্রামেরই সকল বৈষ্ণবকে নিমন্ত্রণ দিবে। আমার ভগবানের ভোগ রাগ হবে, ভোগের প্রসাদ দিয়ে আমরা বৈষ্ণব সেবা করব। কাকা বাবুর কথায় যদু বৈষ্ণব সেবার আয়োজন করলেন। সকলে বলা বলি করছে, ও যদু, ভগবানের প্রসাদ রে, কত অমৃত, আবার কবে হবে রে? যদু বলছে, আমার ভাই যখন আবার টাকা পাঠাবে, আমি আবার তোমাদেরকে নিমন্ত্রণ করব। এমনি ভাবে প্রতি মাসের বেতন দিয়ে ভাই আজ বৈষ্ণব সেবা করছে। একদিন আবার লিখলেন, ও দাদা, আমি আসতেছি, আমার জন্য চিন্তা করো না, আমি খুব ভালো আছি। এবার
ভাই আমার এই চিঠিটা পেয়ে ওই কাকা বাবুর কাছে চলে গেল। কাকা বাবু, আরে মধু তো আসতেছে। মধু যখন দেখবে যে আমার সেই জরাজীর্ণ ঘর জরাজীর্ণই আছে, টাকা যখন চাইবে আমি কি দিব? এবার বলছে, ও যদুরে, আজ সকালে আমি শুনলাম রাজবাড়ির রাজদরবার থেকে ডঙ্কা পিটিয়েছিল কি, যে কোনো ব্যক্তি যদি তার জীবনের পণ্য বিক্রি করতে চায় তাহলে রাজা কি করবে? যথাযোগ্য অর্থ দিয়ে তার পণ্য কিনে নেবে। যা, তুই রাজবাড়ি চলে যা। যদু বলছে, কোনোদিন তো শুনিনি পণ্য বিক্রি হয়। বলছে, আজকে তো আমি তাই শুনলাম, তুই যা না। বাড়িতে যে সহধর্মিণীকে বলছে, ওগো কাকা বাবু এই বললো, বলছে একবার যে দেখো। এবার বলছে, আমি কালকে সকালেই যাত্রা করব। জীবনের শিক্ষা। বলছে, তুমি কখন যাত্রা করবে? বলছে, সে রাজার বাড়ি তো অনেক দূর, আমি সকাল সকালে যাত্রা করব। বলছে, তাহলে তুমি কোথায় কি খাবে? দরিদ্র তো, রাত্রে কিছু চাইল ছিল, তা ভেজে পুটুলি বেঁধে তার সঙ্গে দিয়ে দিল, পথে সে খাবে। এবার যদু যাচ্ছে আর মনে মনে ভাবছে, যদি আমার ভাই এসে টাকা চায়, যদি আমি না দিতে পারি তাহলে আমি ভাইয়ের কাছে লজ্জিত হয়ে যাব। আমি ভাইকে কি বলবো? সে যখন যাচ্ছে, এদিক দিয়ে মধু বাড়িতে এসে দেখলো সে জরাজীর্ণ ঘরটি জরাজীর্ণই আছে। আর বৌদিকে বলছে, বৌদি, আমার সেই লম্পট দাদাটা কোথায়? আমি এত কষ্ট করে প্রতি মাসে মাসে আমি অর্থগুলো পেমেন্ট করেছি, আমার সেই জরাজীর্ণ ঘর জরাজীর্ণই রয়েছে, তোমার পরনে সেই সেরা শাড়িটিও রয়েছে, টাকাগুলো কি করলো? এই জন্য কি আমি সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশের মান মর্যাদা, দেশের উপর আমি কি করেছি? মাথা উঁচু করে দাঁড়িয়ে উপরস্থ কর্মকর্তা হয়েছি, আর আমার বাড়ির এহেন দশা, দাদা লম্পট আমার কোথায়? বৌদি বলেছে, আর একবারও তোর ভাইকে লম্পট বলতে পারবে না রে, কারণ অতি যত খারাপ হোক না কেন, সহধর্মিনীর কাছে সে সহধর্মিনীর কাছে সে কি গো? যেটা স্বয়ং পার্বতী শিখিয়েছিল, অগনন্দী গো, অন্যের নিন্দা প্রাণে সহে, পিতায় কেন নিন্দা করে হাইরে আমারে শুনায়া আনন্দিরে। আমি এই জীবন আর রাগব না রে, যাব যে মরিয়া রে, যাব আমি ভবের বিদায় হইয়া। তিনি কি করলেন? বলছে, সকলের নিন্দা সহ্য করা যায়, কিন্তু পতি নিন্দা সেটা সহ্য করা যায় না। বলছে, তুমি আর একবারও লম্পট বলবে না। জানো তোমার দাদা কত পণ্যবান, সে আজ পণ্য বিক্রি করতে গিয়েছে। পণ্য বিক্রি। এদিক দিয়ে কি হলো? যদু পথে পথে যে যাচ্ছে, বিড়বিড় বিড়বিড় করে মনে মনে ভাবছে, কি হবে
এমন সময় এক দরিদ্র পাগল এসে বলছে, এই কি একা একা বিড়বিড় করছো? বলছে, এই তুমি তো পাগল, তোমাকে বললে আমার কি লাভ হবে? বলছে, আরে বলো না। বলছে যে আমি এরকম আমার ভাইয়ের অর্থ দিয়ে বৈষ্ণব সেবা দিয়েছিলাম, ভাইকে আমি সে অর্থ দেওয়ার জন্য আমি পণ্য বিক্রি করতে যাচ্ছি। বলছে, পারবে, তুমি ভাইয়ের টাকা পরিশোধ করতে পারবে। বলছে, কিভাবে? বলছে, বলবো, আমি তো ক্ষুধার্ত, আমাকে কিছু খাবার দাও না। বলছে, আমি কোথেকে খাবার পাবো? বলছে, মিথ্যা বাড়ি, তোমার ওই যে দেখতেছি কিসের জন্য পটলি। বলছে, ও তো চাইল ভাজা। বলছে, আরে দাও না। কি করলেন? এই চাইল ভাজাটি নিয়ে সে খাচ্ছে। খেয়ে এবার যদুর পিঠে আঘাত করে বলছে, যা, তোকে আশীর্বাদ করলাম, তোর যে না পূর্ণ, ওই রাজার রাজ দরবারে সেই পরিমাণ অর্থ নেই তোর পূর্ণ কেনার মতো। বলছে, কি কোন পাগলের মেলায় পড়লাম? আমার যে পূর্ণ, সেই পূর্ণের সমান পরিমাণ অর্থ রাজার রাজ দরবারে নেই। এটা কোনো কথা হতে পারে? সে তো রাজা, সে কত অর্থের মালিক। সে কি করলো? সে যখন ওই রাজ দরবারে গেল, ওই জ্যোতিষী বলতেছে তার রূপ চেহারা দেখে রাজা, ওনার রূপ দেখেই বোঝা যাচ্ছে উনি একজন মহৎ ব্যক্তি হবে। তার হাতের জুতিতে নাকি কত পূর্ণ আছে জানি না, আপনি ভিতরে যান, আমি আগে ওনাকে দেখে নিই। সে বলছে, জ্যোতিষী, আরে সে যদি আমার যদি বেশি টাকার মালিক হয়, তাহলে আমি রাজা, সে হবে আমার মহারাজা। তাহলে আমি কি করব? রাজা হয়ে সেই মহারাজের সেবা করব। সে কি করলেন? ঘরে যেয়ে ওই রাজার রাজবেশ পরিত্যাগ করে সাধারণ বেশ ধারণ করে সামনে আসলেন। মন্ত্রীরা দেখে বললেন, রাজাকে দেখে বললেন, আপনি যদি আপনার সে রাজকীয় বেশ পরিত্যাগ করে এখনো কাঙালে বেশ ধারণ করতে পারেন? বলছে, কেন করব না রে? আমি তো রাজা, আমার দরবারে এসেছে মহারাজা, আমি মহারাজার সেবা করব। বলছে, জানি না আমার যে রাজভবনে এসেছে সে কত বড় মহান যে বৈষ্ণব, তা তো আমি জানি না। গৃহস্থের মূল কর্তব্য হচ্ছে বৈষ্ণব সেবা। বৈষ্ণব সেবা করতে হবে, ভগবানের সেবা করতে হবে, এটাই তো গৃহস্থের মূল কর্তব্য। কিন্তু বাবা, নিজের কর্ম যদি নিজে না করি, জগতে 3টা কার্য অন্যের দিয়ে হয় না। কি কি বলছে? একটি হচ্ছে ভোজন, আরেকটি হচ্ছে ভজন, আরেকটি হচ্ছে বিবাহ। এই 3টা অন্যের দিয়ে হয় না। যদি হতো তাহলে একজনে খেলে আরেকজনের পেট ভরতো, তা কি হয়? হয় না। ভজন কখনো নিজে না করলে অন্যের দ্বারা হয় না, আর বিবাহ অন্যেরটা নিজে করলে হবে না। তাই বলছে কি করতে হবে? নিজের ভজন নিজে করতে হবে, নিজের ভোজনও নিজের করতে হবে। কিন্তু বড়ই পরিতাপের বিষয় আমাদের, এই যে ভজন, এই ভজন আমরা সঠিকভাবে করতে পারছি না। কেন পারছি না? আমাদের এই কলিযুগে এখন সেই সঠিকভাবে সকল কিছু নেই। গত সপ্তাহে আমি মেহেন্দিগঞ্জে গিয়েছিলাম।
তারপরে ভোলা এসে শুনলাম, মানে আমাদের সমাজ যে এতটাই কলুষিত হয়ে গেছে।